আমার টার্গেট হচ্ছে কি, আমার পেন্সিল থেকে আসবে, মনে করেন আমি চাচ্ছি যে ঢাকা এরিয়াটা কভার করতে। এখন আপনি বুস্ট করলেন 1000 করে ঢাকা এরিয়া, ঢাকার ইউনিভার্সিটি, ওভারঅল সব প্রফেশন দিচ্ছেন, তখন ওইটা কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনি দেখবেন রিচ অনেক রিচ হচ্ছে, 60,000, 70,000, 80,000 মেসেজ আসছে, কিন্তু আপনার এক্সাক্ট সেল না। এটা আমরা বলি যে আপনার এক্সাক্ট যে রিয়েল অডিয়েন্স, রিয়েল ক্লায়েন্ট আপনি পাচ্ছেন না। আপনার বুঝি নাই কারণটা হচ্ছে, আমি যে বললাম ফেসবুকে আপনি আমরা মিনিমাম ধরি কি 2 দিনের জন্য বা একদিন, সর্বোচ্চ একদিন, বা আজকে রান করলাম, এটা কালকে পরশুদিন সকাল পর্যন্ত থাকবে। 2 দিনে মিনিমাম 2000 টাকা হচ্ছে আপনার সেল করতে হবে, মানে $20। $20 আপনি $20 বাজেট রাখবেন। এখন সেখানে যদি আপনি 2 দিনে দিয়ে রাখেন 150 কিলোমিটারের টার্গেট দিয়ে রাখেন, অডিয়েন্স রাখেন অনেক, আপনি খরচ করছেন $5, সেটার তো রেজাল্ট ভালো দিবে না আপনাকে। ডলারের উপরেও ডিপেন্ড করে। আপনি 7 দিনের ক্যাম্পেইন করেন, সেখানে মিনিমাম 7 দিন এট এ টাইম, কখনো 7 দিনের ক্যাম্পেইন করবেন না। আপনি যখন হচ্ছে 7 দিনের ক্যাম্পেইন কখন করবেন, যে আপনার ওইভাবে একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, আপনি একদম মাসের 30 দিনই আপনি ক্যাম্পেইন করতেছেন, হ্যাঁ, তো আপনার দেখা যায় আনলিমিটেড আপনি ক্যাম্পেইন করতেছেন তখন। তারপরে এটার মধ্যে আরো কিছু টার্গেটই আছে। গতকালকে একজনের দেখলাম, উনি লাস্ট 1 মাস যাবত প্রতি সপ্তাহে শুক্র শনি রবি 3টা দিন টার্গেট করে। ওনার মনে করেন আমি রোজার মধ্যে ওনার 2টা হচ্ছে ক্যাম্পেইন করে দিছিলাম, তো তখন বলছে যে উনি বেশ ভালো রেসপন্স পাইছে, সেম অ্যামাউন্টে দিছে। এখন উনি বলতেছে 1 মাস যাবত অন্য এক জায়গায় ক্যাম্পেইন করতেছে, বলতেছে যে আপু অনেক হচ্ছে আমার রেসপন্স আসতেছে, কিন্তু আমার যে রিয়েল ক্লায়েন্ট, এই যে আমি যেই পেজটায় মাত্র ঢুকলাম, এই আইবিপি এডুকেশন লিমিটেড, ওনার বলতেছে রিয়েল যে ক্লায়েন্ট, আমার ড্যাশবোর্ডে গেলে আমি দেখা যায় রিচ অনেক, কিন্তু আমার কল আসতেছে না। উনি কল ক্যাম্পেইন অন করছে, কল আসতেছে না এত। তো রোজার মধ্যে নাকি ওনারা 3-4 জন রিপ্রেজেন্টেটিভকে রাখছে, কল রিসিভ করে শেষ করতে পারে নাই, ঠিক আছে, এমন ছিল। এত ক্লায়েন্ট হচ্ছে কল করছে, এখন সেখানে দিনে 7 থেকে 8টা সর্বোচ্চ। তো পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি, ওনার যিনি ক্যাম্পেইন করছে, ওনার সাথে আমি বসলাম যে আপনি কিভাবে দিচ্ছেন, ক্যাম্পেইনটা কিভাবে করতেছেন। তো উনি বললো কি উনি 24 আওয়ার্স দিচ্ছে, ক্যাম্পেইনটা চলবে 24 আওয়ার্স। দেখেন 2 দিনের জন্য উনি $20 হচ্ছে বাজেট রাখছে, এবং ওনার 24 আওয়ার ক্যাম্পেইন চলতেছে, উনি সিলেক্ট করে দেয় নাই। পরে আমি বললাম যে তাহলে দেখি কি হয়। আমি যখন রোজার মধ্যে যেটা করলাম, আমি নির্দিষ্ট টাইম দিছি, আমি সারাদিন ক্যাম্পেইন রাখি নাই, আমার ক্যাম্পেইনের টাইম সিলেক্ট করে রাখছি সকাল 11টা থেকে 2টা, আর হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 10টা, জাস্ট হ্যাঁ এই 2টা টাইমে দিয়েছি। দেখা গেছে ওনার সন্ধ্যার পরও কল আসছে, পরদিন সকালেও আসছে, ঠিক আছে। এখন এটার প্রজেক্ট নিয়ে কালকে শুরু করব, দেখি যে আমার ওই স্ট্র্যাটেজিতে গিয়ে রেজাল্ট আসে কিনা, কারণ ওই লোক খুবই হতাশ। তো আপনারা যে সেল ক্যাম্পেইনের কথা যারা বলেন, সেল ক্যাম্পেইনেও কিন্তু এইভাবে আমাদের দেশীয় টাইমে আপনার পোস্ট, অনেক পেজে দেখবেন অনেক হাই লেভেলের পেজ আছে, ওরা প্রতি ঘন্টায় পোস্ট করতেছে, তো ওদের জন্য আমাদের কোনো প্রবলেম না, ওদের কিন্তু কোনো প্রবলেম না, ওরা প্রতি ঘন্টায় পোস্ট করতেছে, একই পোস্ট একই লাইভ, দেখবেন 2 সেকেন্ড পর পর জাস্ট শেয়ার করতেছে। কেন করতেছে? কোন পোস্টে কখন রিচ হয়, ওরা তো ওই পোস্ট দেখে তারপরে হচ্ছে টেস্ট করে দেখে যে আমার এক্স্যাক্ট অডিয়েন্স ধরার পিক টাইম কোনটা, ওটা কিন্তু ওরা সিলেক্ট করে। আপনারা যে কোনো বড় বড় পেজে দেখবেন ওদের নির্দিষ্ট একটা টাইম থাকে, পোস্টের নির্দিষ্ট একটা টাইম থাকে, এর বাহিরে যত পোস্ট দেখ কিন্তু ওই টাইমে ওরা দিবেই, ছোট পোস্ট হলেও একটা পোস্ট দিবে, কারণ ওইটা অডিয়েন্স, হ্যাঁ, এনগেজমেন্ট ওরা ধরে রাখে, কারণ ওরা ওইটা ধরতে পারছে। হ্যাঁ, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আমার দেশে যদি আমি বলি আজকে শুক্রবার আপনি এই টাইমে পোস্ট দিবেন, পোস্টে রিচ আসবে না, বিকেল 4টা থেকে, রাতে না, বিকেল 4টা থেকে দেয়া শুরু করেন, কিন্তু এই পোস্টটি যদি আপনি রবিবার বা সোমবার বিকেল 4টায় দেন, ওটা রিচ আসবে না। শুক্রবার সন্ধ্যা 7টায় আপনার পোস্টের যেই রিচ আসবে, আপনি অন্য কোনো যে কোনো ডেটে দেন, রিচ আসবে না। আপনি আজকে শুক্রবার দুপুর 2টায় দেন, 2টায় আপনার রিচ আসবে না, কিন্তু ওপেনিং ডেট দিন, যে কোনো ওপেনিং ডেতে লাঞ্চ আওয়ারে দেন, শুক্রবারের থেকে বেটার রিচ আসবে তখন। ওপেনিং ডে বলতে সানডে, মানডে, দেখবেন
ওইটা যে খুব ভালো রিচ আসবে তা না, কিন্তু ফ্রাইডে থেকে তুলনায় ওইটা ভালো রিচ আসবে। এটা আমাদের টাইমিং এর উপরে ডিপেন্ড করে। আমাদের অ্যাড ক্যাম্পেইন কোনটা অন করতে হবে মানে কোন টাইমে আপনার টাইম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার যে পেজ, আপনার পেজের অডিয়েন্স কারা। আপনি যখন মনে করেন যে আপনার পেজ হচ্ছে অনলাইন পারচেসের, তো আপনি অনলাইন পারচেসের এমন কিছু পেজ দেখবেন যে ওরা রাত্রে 1:30 2টায় হচ্ছে লাইভ করে, সারাদিনে লাইভ নাই, রাত্রে 1:30 2টায় রাতে করে, ঠিক না? 3টা 3:30 অনেক পেজ দেখবেন দিনের বেলা আপনি টেক্সট করবেন। আপনি এটা একটা ড্রেসের পেজ আছে lifestyleshop.com, দিনের বেলা আপনারা টেক্সট করে দেখেন 2 ঘন্টা 3 ঘন্টা লাগে ওদের রেসপন্স করতে, রাত 2টা 3টায় দিবেন 2 মিনিটের মধ্যে রেসপন্স করে। কারণ ওরা ওই ওদের অডিয়েন্স লেভেলটা ওইভাবে করে গুছায় নিছে এবং শুরু থেকে ওরা অডিয়েন্সদের মধ্যে এটা দিয়ে রাখছে যে আমাকে তুমি রাতে পাবা, রাত 2টা 2:30 3টা 4টা ভোর 4টায়ও সেরির সময় 4টায় দিয়ে দেখবেন রেসপন্স পাবে। দিনের বেলা এরা হয়তো বা দিনের বেলা অন্য কোথাও জব করে কাজ করে, এটা তো ওরা কিন্তু অডিয়েন্স লেভেলটাই ওইভাবে করে দিছে, সেট করে দিছে। টাইমিং এর জিনিসটা বুঝলাম, বাট আমি যদি একটা এনগেজমেন্ট বা সেলস এর মধ্যে কোনটাই বেশি প্রেফার করব? আপনি এনগেজমেন্ট সেলস এর মধ্যে এখন এটা 2টা ক্যাটাগরি। আপনি যদি প্রোডাক্ট সেলের জন্য দেন তখন আপনার সেলসে যেতে হবে, আর এনগেজমেন্ট করবেন কখন? আপনার পেজের রিচ বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, তখন আপনাকে এনগেজমেন্ট দিতে হবে। যদি আমি নিউ পেজ খুলি আমার জন্য এনগেজমেন্টই ফার্স্টে আপনার এনগেজমেন্ট দিতে হবে। আর এখানে শুরুর দিকে যেই পেজগুলো আপনারা ওপেন করবেন, শুরুতে কেউ সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ দিবেন না, শুরুতে আপনারা সবসময় মেসেজ ক্যাম্পেইন ওপেন রাখবেন। ফার্স্টে যেগুলো প্রমোশনাল পেজ প্রমোশনের জন্য ক্যাম্পেইন করবেন ওগুলো তো আপনি হচ্ছে এনগেজমেন্ট প্রমোশনের জন্য, জাস্ট এখানে কিন্তু দেয়া থাকে পেজ লাইক ফলোয়ার ইনক্রিজের জন্য। এরপরে আপনি যখন সেলের জন্য, এটার একটা পেজের দিকে শুরু থেকে যেতে যেতে আস্তে আস্তে ধাপ আছে। তারপরে আপনার যখন ফলোয়ার আস্তে আস্তে আসলো, তারপরে আপনি চিন্তা করবেন যে এরপরে আসছে, এরপরে আমি মেসেজ ক্যাম্পেইন শুরু করব। অনেকে আমরা দেখি কি হোয়াটসঅ্যাপ দিচ্ছে, ওই অমুক বড় পেজ হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, না এটা করব না, আমার পেজ একদম নিউ একটা পেজ একদম প্রাইমারি লেভেলে, আমি হচ্ছে মেসেজ ক্যাম্পেইন দেব। মেসেজ ক্যাম্পেইনের লাভটা হবে কি, ফোন নাম্বার দেব, হ্যাঁ সরাসরি ডিরেক্ট কল দেওয়া যায়। তারপরে আপনি মেসেজ ক্যাম্পেইনে লাভ হবে কি, আপনার যখন একটা পেজ আসে, পেজে আপনি কখন রিপ্লাই দিচ্ছেন, পেজে কিছু পেজে দেখবেন ভেরি রেসপন্সিভ কি ও খুব ফাস্ট আপনার টেক্সটে রিপ্লাই দিবে। তা আপনার যখন মেসেজ আসবে পেজে আপনি সাথে সাথে রিপ্লাই দিবেন, ফেসবুক কিন্তু আপনার ওই অ্যালগরিদমটা ধরবে যে আচ্ছা উনি হচ্ছে খুব ফাস্ট ক্লায়েন্টের রিপ্লাই দিচ্ছে, তাহলে ওকে আমার থেকে আমি প্রমোট করি। এটা আপনার পেজের জন্য ভালো। যখন এইভাবে করে আপনার পেজটা আস্তে আস্তে গ্রো হবে, তারপরে আপনি সেল ক্যাম্পেইন যান, আস্তে আস্তে করে এক একটা ক্যাম্পেইনের আগাবেন। আপনার পেমেন্টের এটা হচ্ছে কঠিন কিছু না, পেমেন্টের এইটা জাস্ট হচ্ছে আপনাদের যদি কার্ড থাকে না, এই বিলিং এন্ড পেমেন্টে গিয়ে কার্ড একটা দেখাই। না আমি একটা জিনিস প্যারা করছি, অ্যাক্সেসটা আমি কিভাবে দেব পেজে? না এটা অ্যাড অ্যাকাউন্ট, আপনি কি পেজে নিতে চাচ্ছেন? পেজে তো দিয়ে দিই, পেজের আপনাকে আপনি যদি হচ্ছে ওর পেজে নিতে চাই আপনাকে, আপনি এখন অ্যাডমিন হলে কি শুধু যদি আপনাকে অ্যাডমিন করে আপনি ওভারঅল পেজের অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে? এখন আপনি যদি চান ওর পেজের হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, তখন ওভারঅল পেজের কন্ট্রোলশিপ আপনাকে দিতে হবে, ওনারশিপ। মানে আপনাকে যখন কেউ একজন পেজের ওনারশিপ দিবে, বা আপনি যদি মনে করেন আপনার পেজের ওনারশিপ আপনি আমাকে দিবেন, তাহলে আমি চাইলে আপনাকে রিমুভ করে ওই পেজের ওনার আমি, বুঝতে পারছেন? হ্যাঁ ঝামেলা তো হয়, যদি সেভাবে উল্টাপাল্টা লোক থাকে তাইলে তো হয়। ইউআরএলটা আচ্ছা দেখাচ্ছি। এই যে মনে করেন আমার এখানে হচ্ছে একটা ইয়ে দেয়া আছে, সেট করা আছে। আপনারা যখন কার্ড সেট করবেন,
এখানে গিয়ে ডেমোগ্রাফি কি এই যে পে করার আগে গুলো সেট করতে হবে? হুম। আর আপনি হচ্ছে ইন্ডিভিজুয়ালি যখন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করবেন প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে সেট করে দিতে পারবেন। আপনার এই যে কার্ড আছে না, কার্ডের নাম্বার তো হচ্ছে ওভারঅল এই নাম্বারটা। কার্ডের পেছনে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, এই নাম্বারটা হচ্ছে সিভিভি নাম্বার। এটা দিবেন। কার্ডের সামনে হচ্ছে মেয়াদ উত্তীর্ণ যে নাম্বার, এই নাম্বারটা দিবেন, দিয়ে সেট করে শেষে আপনি পিন দিবেন। পিন দিলে আপনার অটোমেটিক কার্ড সেট হয়ে যাবে। কার্ড সেট হয়ে যাবে। এখন কার্ডের আবার ইয়ে হচ্ছে কি, আপনি চাচ্ছেন সরাসরি কার্ড থেকে কাটবে, পেমেন্ট সেট হয়ে গেলে সরাসরি কার্ড থেকে কাটবে, কিন্তু আপনি ওইটাও করতে পারেন। বা আপনি যদি চান অন্য কারো কার্ড থেকে নিচ্ছেন, অন্য কারো কার্ডে হচ্ছে আপনি এন্ডোর্স করলেন, ডলার এন্ডোর্স করার পর ওইটা আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে এসে সরাসরি কার্ড থেকে জাস্ট আপনার ব্যালেন্স ট্রান্সফার করে রাখবেন। এটাও একটা ওয়েতে করা যায়। আচ্ছা দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে কি 1003 টাকা। এটা আমার একজন ক্লায়েন্টের কাজ করছি, তো ওর থেকে আমাকে জাস্ট ব্যালেন্স এটা দিয়ে দিছে, ঠিক আছে। আমি ওর থেকে নিয়ে আসছি, আমি ওর থেকে নিয়ে আমার এটা কোন অ্যাকাউন্টে আছে, আমার হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছে। ম্যাম এটা কি আমার নিজের ফেসবুক আইডি দিয়ে করব নাকি অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে দিয়ে? আপনার ফেসবুক একটা প্রোফাইল আছে, মানে ওই প্রোফাইলের আন্ডারে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বাই ডিফল্ট হয়ে গেছে, ফেসবুক থেকেই দিয়ে দিবে। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্ট থেকেই করবেন। সেখানে আমার আইডি হচ্ছে 2টা, আমার একটা পার্সোনাল আইডি আর এইসব প্রফেশনাল কাজের জন্য এই আইডিটা শুধুমাত্র পেজ ম্যানেজিং এর জন্য, বিভিন্ন জন্য, কারণ এগুলো অনেক সময় পেজের আইডিতে রেস্ট্রিকশন আসতে পারে ওখানে, এজন্য এই কাজের জন্য আইডি আলাদা রাখাটাই ভালো। আলাদা আপনার একটা ফেসবুক আইডি, এটা একদম অফিসিয়াল ইমেল দিয়ে সবকিছু দিয়ে এইটা থেকে আপনি এই কাজ করবেন। কারণ দেখেন আমার এখানে মনে হয় 8-9টা পেজের অলরেডি আমি হচ্ছে অ্যাডমিন হিসাবে আছি। মানে ওই আইডির জন্য কি বিজনেস পোর্টফোলিও এগুলো ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, আপনার যে আইডিটা আছে ওই আইডির আন্ডারে আপনাকে সবকিছু আবার রেডি করে, যেটা দিয়ে আপনি কাজ করতে চান, যে আইডিতে কাজ করতে চান ওই আইডিতে আপনার ইন ডিটেলস বাকি সবকিছু আপনি এখানে সেট করে নেবেন, নাহলে আপনার তো এই আইডি দিয়ে কাজ করতে পারবেন। এই আচ্ছা আমার আগের একটা পেজের উনি মনে হয় আমাকে অ্যাডমিন থেকে প্রায় 7-8 বছর পর এই লোক আমাকে অফ করছে। উনি অর্ডার করে, উনি ফাইবারে অর্ডার করছিল, নাই সে রিমুভ করছে এতদিন পর। বাবা আমি আরো টেনশনে ছিলাম যে উনি কেন রিমুভ করতেছে না। অ্যাডমিন দিয়ে রাখছে লাস্ট 5 বছর, কিন্তু ওনার সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, কিন্তু উনি আমাকে অ্যাডমিন দিয়ে রাখছে তো রাখছে, এখন দেখতেছি এটা নাই পেজ। আমি ওনার পেজে কখনো ঢুকিও নাই, আমি এইভাবে করে আসলে তখন দেখছি যে হ্যাঁ ওনার পেজে হচ্ছে এইভাবে, এখন আমাকে অ্যাডমিন দেয়। এই তো আজকে দেখলাম যে উনি অ্যাডমিন অ্যাক্সেস রিমুভ করে নিয়েছে। রিমুভ করে না, কিন্তু এটা করা উচিত, এটা করা উচিত। সবাই তো আর এত আমি হ্যাকিং সেক্টরে জানি না, তাইলে আমি আমার হ্যাকারকে খুঁজে বের করতাম, শুরুতে এটাই করতাম। হ্যাঁ আমার এখন ইচ্ছা হচ্ছে যে কি আমার গতকালকে লোকেশন আসছে ইউএসএ থেকে ট্রাই করতে চাই না। আমি বুঝতেছি না কেন এরা, এগুলো তো হচ্ছে জাস্ট ভিপিএন ইউজ করে যায়, এরা সব বাঙালি। না শুধু বাঙালি না, হ্যাকিং এ খুব ভালো হচ্ছে নাইজেরিয়ানরা খুব ভালো হ্যাকিং করে। এই যে পেজ অ্যাক্সেস থেকে আপনারা দিতে পারবেন।
আমি যে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্ট কোনটা? ওই যে পেমেন্ট সিস্টেমটা। ও আচ্ছা, হ্যাঁ। না, উনি হচ্ছে পেজের ইউআরএল দেখতে চাইছে, তো এই জন্য একটু দেখা দিচ্ছি। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন, যে ফেসবুকের ইউআরএল যে করব, এটাতেও কি এসইও করা যাবে? হ্যাঁ, এসইও করবেন কি? এসইও মানেটা কি বলেন? এটা এসইও কিভাবে করবেন বলেন তো? কাস্টমাইজ করে। হ্যাঁ, কাস্টমাইজ কি? আপনার যে নামটা আছে ওই নাম অনুযায়ী আপনি হচ্ছে কাস্টমাইজ করে নেবেন। পেজের www.facebook/ আসার পরে তারপরে হচ্ছে আপনার ওখানে পেজের যে সরাসরি যেই নামটা আছে, এই যে পেজ সেটআপ, দেখেন এই যে পেজ সেটআপ, নেইমে যদি চলে যান, নেইমে এখানে গেলে যে লিংক, পেজের লিংকটা কাস্টমাইজ করে ইউজার। আচ্ছা পরে লিংকটা আসে না। হ্যাঁ, ওই কিন্তু আমারও আসে না। পরে দেখছি ভালো আসে। লাগে। আসছে কিন্তু পরে আসে না। এটা তাহলে ফেসবুকের সেটিং হচ্ছে। ইউজার নেমে এটা চেঞ্জ করে। এই যে আসছে আমরা কোড থেকে না সেটা Page setup। করার পর যখন কপি পেস্ট করতেছি তখন আসে না। এভাবে এখানে ইউআরএলটা আসে না, আপনার এখানে সরাসরি শো করে না। এই যে দেখেন, এখানে ওর কিন্তু আইবিপি এডুকেশন লিমিটেড দেয়া, এটাও সিঙ্গেল ছিল, এজন্য ও যদি এখানে কম্পিটিটর থাকে আসবেন, আপনার এখানে দেখা যাবে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তখন আপনি যে কোনো ডিজিট দিবেন, 0 বা 1, এটা দিয়ে যদি সেট করেন, সেভ চেঞ্জ দিবেন। ইউজার নেম অ্যাভেলেবেল আসার পরেও হচ্ছে আপনাদের ওইটা শো করে নাই, না না, সেভ হয়েছে, সেভ করছেন। সেভ হইছে মানে সব হইছে, আসে না। যখন দেখি তখন ঠিক আছে, কিন্তু আমি কপি পেস্ট করে অন্য কাউকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি তো আসে। বলেন তো আপনার ইউজার ইউআরএলটা বলেন তো। আমি তো পেজে ডিলিট করে আপনি বোধহয় সম্ভবত পেজের প্রোফাইলে গিয়ে সেখানে শেয়ার লিংক সেটা দিছেন। শেয়ার লিংক না, আপনি যখন একটা পেজে যাবেন, পেজের প্রোফাইল দেখেন, আচ্ছা ওনারটা দেখেন, আপনারটা বলেন। নেট প্রবলেম করতেছে। পেজ সেটআপে যাব না? পেজ সেটআপে গিয়ে তারপর দেখেন পেজ নেম আসছে। ইন্টারনেটেই তো খুব অবস্থা। আমার ইউজার নেম। আপনার পেজের লিংকটা আমাকে বল, বা পেজের নাম বলেন। র্যাঙ্ক বললেন না আগে, নেটে ইন্টারনেটে প্রবলেম করতেছে। হ্যাঁ র্যাঙ্ক আছে। আমার আসে না নেট আসে। তারপর আজকে ভালোই ব্যাকআপ দিছে। ক্লাস করতে পারছো। হ্যাঁ, খুশি খুশি। বেশি খুশি হয়েন না, নেক্সট ক্লাস যেন ঠিকঠাক থাকে সেই দোয়া করেন সবাই। আচ্ছা ম্যাম, যে লাস্ট ক্লাসটা যে গ্যাপ গেল ওটা ম্যাম কবে হবে? হবে, সব ক্লাস এক্সটেন্ড হবে। ক্লাস আপনাদের টোটাল ক্লাস কয়টা? টোটাল ক্লাস হিসাব না করে ছুটি নাই, চিন্তা করেন না। টোটাল যদি 52টা ক্লাস থাকে 52টাই দিবে। এত ভালো ভালো বলে এখন এই অবস্থা হয়ে গেছে। ম্যাম করোনা দিতে বললাম না বলছে। ফিফা। আমি কইছিলাম একটা মিলান করাই তুমি আয়োজন করো, আমরা সবাই করতে পারবো না। অফিস চালা কিছু দাম কিন্তু আসতেছে না তো, আমার তো কোনোটাই হচ্ছে কাজ হচ্ছে না। এই যে লোকটা আছে ডাক দাও। এখনই ডাক দাও। একদম চলে গেছে, মানে লাইনও নাই। বলেন যে আমাদের ল্যাবে Net off করে দিছে, net নাই। অফ হয় নাই, কানেকশন আছে কিন্তু আসতেছে না। ওরা আজকে ফোন দিতে বলছে, যে যদি না থাকে ফোন দিতে বলবে। এই যে আপু যেটা বলছিলাম, যে আপনার হচ্ছে যখন হচ্ছে পেমেন্টে যাবেন, হ্যাঁ। আপনার এইভাবে আসবে ফান্ড, ঠিক আছে? আপনার তো অলরেডি অ্যাড করা আছে, হ্যাঁ। কার্ড অ্যাড করা আছে। আপনি অ্যাড ফান্ড দিলে এখান থেকে আপনি ফান্ড কত নিতে চান
এটা হচ্ছে আপনার সর্বোচ্চ রেঞ্জ। আপনি যদি এখান থেকে চান যে আমি 5,000 টাকা নিব, মানে আমার কাছ থেকে আমি ফান্ডিং আপনার কার্ড অলরেডি এখানে সেট করা আছে, কিন্তু যদি এই কার্ড সেভ করা যে কার্ড এটা থেকে না নিয়ে একদম নিউ একটা কার্ড থেকে নিতে চান, হ্যাঁ সেটাই তখন আপনি নিউ কার্ড থেকে নিয়ে, যেমন আপনার এটা তো পার্সোনাল কার্ড, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার অন্য একজন ক্লায়েন্টের কার্ড থেকে আপনার অ্যাকাউন্টে জাস্ট ট্রান্সফার করবেন। এখানে আবার সেম কার্ডের নাম, কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি দিয়ে মানে ওনার কার্ডটা ওনার কার্ড থেকেই ওটা সেভ হবে না, কিন্তু ওনার কার্ড থেকে জাস্ট ফান্ড আপনার বলবে না ম্যাম, বলবে কার্ড নাম্বারটা। কার্ডের পাসওয়ার্ড দিবে না, কিন্তু তখন কি আপনার ওনাকে আপনার অ্যাকাউন্টে দিতে হবে, তারপরে দেওয়ার পরে তারপরে আপনি এটা করবেন, ঠিক আছে। টাকা হিসেবেই দিব নাকি ডলার? টাকা হিসাবেই দিতে পারেন, এখানে আমার তো কারেন্সি টাকা দেয়, আপনি যদি ডলার হিসাব করে দেন ডলার দিবেন। এভাবে করে পেমেন্ট করে দিলে তখন এইটা হবে কি, ওই কার্ড থেকে ফান্ড, যেমন আমার অলরেডি ফান্ড আছে হচ্ছে 411 টাকা, মানে আপনার তো এটা অলরেডি আছে, তারপর অ্যাড ফান্ড দিয়ে অ্যাড ফান্ড দিয়ে, এই যে আপনি অ্যাড ফান্ডে যাবেন, এখানে কিন্তু আপনার সিলেক্ট করার অপশন আছে যে এটা হচ্ছে আপনার সেভ করা কার্ড, ঠিক আছে। আর আপনি যদি নিউ অ্যানাদার একটা কার্ডে যেতে চান, এইখানে হ্যাঁ এই কার্ড থেকে আপনি টোটাল কত টাকা হচ্ছে ফান্ডিং নিতে চান, যে 1200 টাকা, 1200 টাকা নিচ্ছি, নেক্সট, তারপরে কার্ডের ইনফরমেশন দিয়ে সেভ দিয়ে পাসওয়ার্ড দিলে আপনার ওই কার্ড থেকে আপনার অ্যাকাউন্টে এইখানে আবার ফান্ডে দেখা যাবে যে আপনি কত হচ্ছে ফান্ড আপনার দিয়ে দিয়েছেন, হ্যাঁ আপনার ফান্ড অলরেডি এত অ্যাড হয়েছে, তারপরে আপনি এই ফান্ড থেকে দিয়ে দিবেন। কেন কার্ডের পাসওয়ার্ড, ম্যাম কার্ডের যে পিন, পিন যার কার্ড তিনি দেবে, ওটা তো আপনি দিবেন না। আমাদের যে প্রিভিয়াস ইনস্ট্রাক্টর আপনি বলেছেন টাকা না ডলার দিবেন। হ্যাঁ আপনি কারেন্সি চেঞ্জ করে দিবেন, ও আচ্ছা আচ্ছা। কারেন্সি চেঞ্জ করে দিবেন। আমার এখানে তো কারেন্সি হচ্ছে টাকায় দেয়া, এই জন্য আমি এখানে টাকা রাখছি, আপনি কারেন্সি চেঞ্জ করে ডলার দিয়ে আপনি ডলার অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন? ওইটার প্রবলেম নেই। আমার যে এখানে হচ্ছে আমি টাকা দিচ্ছি, এটা আমার যে সে অ্যাকাউন্ট দিয়ে হবে না, অবশ্যই আমার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, সেটা দিয়ে আমার ফান্ডিং এ আসতে পারবে, কারণ আমি এখানে টাকা ট্রান্সফার করলেও আমার ওইটা ডলার কনভার্ট হয়েই আসবে, এখানে শো করতেছে হচ্ছে টাকা, কিন্তু আমার অলরেডি হ্যাঁ ডুয়েল কারেন্সি ছাড়া এটা হবে না। এটা আমি আমার বোঝার স্বার্থে, যে মনে করেন আমাদের বাঙালি ডলার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট শুধু পাসপোর্টের কপি থাকলেই হয়, এবং সেখানে আপনি ওইখানে যেমন ইবিএল এ যেটা ডুয়েল কারেন্সির কার্ড, ইবিএল এ আছে, ব্যাংক এশিয়া আছে, ওরা কি আপনি ওখানে 10,000 বা 5,000 টাকা দিবেন, ওরা ওইটা আপনার অ্যাকাউন্টে দিবে, ওই অ্যাকাউন্টে ওইটা থেকে আপনার ডুয়েল কারেন্সি কনভার্ট হয়ে যাবে, এন্ডোর্স হয়ে যাবে, ওইটা আপনার অ্যাকাউন্টে বলে দিতে হবে যে যেটা আমি ডলারে কনভার্ট করব, এবং আপনাকে ওইভাবে ডুয়েল কারেন্সির একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এবং ওই ডুয়েল কারেন্সির অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট, আলাদা আরেকটা ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি চান আমার নিজের কার্ড থাকে, আপনি যদি নিজে কার্ড ক্যারি করতে চান, আমার এভাবে কার্ড আছে, ওটা আমি ডুয়াল কারেন্সি করিনি এখন, ওটা আমি করব, তাহলে কি আমার আলাদা আবার পাসপোর্ট আপনাকে থাকতে হবে, পাসপোর্ট ছাড়া বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ড কেউ মানে ইস্যু ওই করতে অ্যাকাউন্টে পারবে কি না। আবার ডুয়াল কারেন্সিতে কনভার্ট করে দিবে নাকি আমার আলাদা আবার এটা ব্যাংক পলিসির উপরে ডিপেন্ড করে, আচ্ছা ব্যাংক যদি চায় যে হ্যাঁ আপনার ওই সেমটাই হচ্ছে ডুয়েল কারেন্সি কনভার্ট করবে, না হলে হচ্ছে ওদের নতুন করে দিতে হবে। আচ্ছা এটা আমি ঠিক জানি না যে রেগুলার অ্যাকাউন্ট হচ্ছে ওরা কারেন্সিতে ডুয়েল কারেন্সিতে অপারেট করে কিনা, কিন্তু ব্যাংক এশিয়া আর হচ্ছে ইবিএল এ ওরা সম্পূর্ণ আলাদা, পাসপোর্ট থাকলে পাসপোর্ট জমা দিলে ওরা দিয়ে দেয়। আসিফ স্যার বলছিল যাদের পাসপোর্ট নাই, মানে এই যে এক্স গড এগুলো থেকে নাকি এগুলো ঝামেলার জিনিস, ওগুলোতে না যাওয়াই ভালো, ওগুলো অপারেট করতে পারবেন না না ওইটাই বলতেছি যে এগুলো কিভাবে করা যাবে। আনঅফিশিয়াল ভাবে এগুলো দেখা যায় ধোকাও খাওয়া লাগে, তার থেকে নিজের পার্সোনাল ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট। আর এই যে হচ্ছে অ্যাড ফান্ড যেটা দেখাইছি, এটা লাগে কি আপনার মনে করেন এখন কার্ড নাই, কার্ড ক্যারি করার আপনি এখন কার্ড ক্যারি করতে চাচ্ছেন না, কিন্তু আপনার চেনা জানা একজনের কার্ড আছে, আপনি ওটা দিয়ে ইউজ করবেন। এখন উনি আপনাকে যে আপনার অ্যাকাউন্টে অল টাইম কার্ড সেট করা থাকবে, কার্ড থেকে টাকা কাটবে, এটাও এখন পসিবল, উনি দিতে চাচ্ছে না, তখন আপনি তার সাথে যে তোমার কার্ডে আমি 5,000 টাকা এন্ডোর্স করে নিচ্ছি, ওটা আপনি ফান্ডিং করে রাখবেন, ফান্ডিং করে এখান থেকে আপনি কাজ করতে পারতেছেন। আমার নিজের কিন্তু এখনো হচ্ছে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট নাই,
কারণ আমার পাসপোর্ট নাই। নরমাল যে কার্ডগুলো ইউজ করি এগুলোতে হবে না। না, এগুলো তো হচ্ছে শুধু হচ্ছে বিডিটি অ্যাভেলেবল। এটা হচ্ছে ডুয়েল কারেন্সি। মানে আমি ডলারই করলাম না, জাস্ট টাকা যদি না 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 হবে না, এটা একদম মাস্টার ভিসা কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ডের থাকতে হবে, না হলে এটার কাজ হবে না আপনার। ঠিক আছে, বললো যে আমাদের নর্মাল যে কার্ড, একটা হচ্ছে কি যে কন্টেন্ট ক্রিয়েটররা যে টাকা আর্ন করতেছে, হ্যাঁ, ওরা কিভাবে টাকা পায়, মানে টাকাটা ওইটাও তো আপনার এইভাবে হচ্ছে উজ্জ্বল দিতে হয়। মানে ওরা যে মানে Pay out কার্ডের করে। যে ডিটেইলসটা দেয়, হ্যাঁ। ওই অ্যাকাউন্টে তো টাকাটা জমে না, হুম। তো ওটা কিভাবে করে? ওটা ওদের ব্যাংক ডিটেলস দিয়ে দেয়। ওইটা আবার আপনার আছে, আপনার এনআইডি যে নাম, ওই নাম অনুযায়ী তারপর অ্যাকাউন্ট সেট করতে হয়, তারপরে আপনার উজ্জ্বল আসবে। ওইটাও তো ডলারে আসবে। তাহলে পেজ থেকে যে মানে টাকা আসে, ওটা তো প্রবলেম নাই, ওইটা আপনি জেনারেল অ্যাকাউন্টেই পারেন। যেমন আমার দেখেন পেনিয়ার থেকে আমার যে আসে, পেনিয়ারে তো আমাদের ডলার হিসাব করে, আমি ওইটা আসি আমার ইসলামী ব্যাংকে আনি। ইসলামী ব্যাংকের নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট আছে, যে টাকাটা যে আনেন ওইটা কিভাবে আনে? ওইটাই আমি যে বললাম যে আমার হচ্ছে পেইনিয়ার থেকে আমার ইসলামী ব্যাংকের, একদম ইসলামী ব্যাংকে আমার নামে পেইনিয়ার ওপেন করা, আমার নাম দিয়ে আইডি কার্ড দিয়ে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ সহ নামটা এখানে সেট করা। আমি যখন উইথড্র দিই 48 ঘন্টার মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আপনার বাহিরের টাকা দেশে আনা ওটা হ্যাসেল না, কিন্তু আপনি এখানে তো ডলার ইনভেস্ট করতেছেন, এখানে আমাদের বাংলাদেশি কারেন্সি নিচ্ছে না। ওরা তো ডলার পেনিয়ার অ্যাকাউন্ট খোলা কি ভেজালের অনেক? না, ম্যাম ভেজাল না। ফাইবারে কঠিন কিছু না। আপনার ওখানে হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড থাকতে হবে এবং অ্যাকাউন্টটা আপনার এনআইডি কার্ডের নামে এনআইডি দিতে হবে। আর ওখানে যদি খুব ভেজাল করে, যখন হচ্ছে ভেরিফিকেশন চাইবে, তখন আপনার এনআইডি কার্ডটা শো করতে হয়, ওয়েব ক্যামে শো করতে হয়। আর হচ্ছে আপনার খুব জটিল হলে ওই এক্স্যাক্টলি ওই অ্যাড্রেসের, ওরা তো সব ন্যাশনাল আইডি রিকার্ড, ওই অ্যাড্রেসের কারেন্ট বিলের কাগজ দেখাতে হয়। ম্যাম বুঝছেন? আপনি যে বলেন আপনার এখন ডুয়াল কারেন্সি কার্ড আছে, তাহলে কি আপনি আরেকজনেরটা হ্যাঁ, এটা আমার হচ্ছে খালাতো বোনের হাজবেন্ডের কার্ড, আমার নিজের কার্ড নেই, ওনার কার্ড দিয়ে করতেছি। আচ্ছা সাপোজ এর আগে ছিল এই যে ফান্ডিং যেটা ছিল, এর আগে ছিল অফিসের কার্ড থেকে ফান্ডিং করা। না থাকার কারণ কি, মানে এখন পাসপোর্ট করবে, আমার দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, শুধু শুধু পাসপোর্ট কেন করবো? পাসপোর্ট করেন নাই বুঝছেন? না, আমার কখনোই বাইরে যাওয়ার ইচ্ছা নাই। আমরা বলুন কিভাবে? হ্যাঁ, কি বলেন পাসপোর্ট নাই ম্যাম? পাসপোর্ট এই জন্যই করি না। কি থাকে? পাসপোর্ট করি না, আমার বাইরে যাওয়ার প্ল্যান নাই। আর হচ্ছে কারেন্সি, না, সবাই না, আমার বাইরে যাওয়ার ইচ্ছা নেই। আমি আমার নিজের শহরের বাইরেই আসতে চাই নাই। এখন সেখানে আসতে হচ্ছে শুধুমাত্র ছোট ভাইয়ের জন্য। তো তাও চিন্তা আছে, ওর পড়াশোনা শেষ হলে আবার যদি মনে হয় ব্যাক করতে পারি। কোথায় ম্যাম? আমার হচ্ছে জেলা হচ্ছে বরিশাল। কবে চলে যাবেন? যাবো না, বলছি যে যদি চিন্তা সেভাবে হয়, আমার ভাইয়ের পড়াশোনা শেষ হলে তারপরে একটা চিন্তা আছে। আমার হাজবেন্ড তো আমার থেকে ক্রেজি, সে হচ্ছে সে যে সীতাকুণ্ড জব করে এটা সে এখনো মানতে পারতেছে না। সে সপ্তাহে 3-4 বার বলবে আমার মনে হচ্ছে এই জব টপ ছেড়ে যদি বরিশাল যেতে পারতাম। সীতাকুণ্ড বলতে ম্যাম বুঝেছি। হ্যাঁ, আচ্ছা, সে জব করে সীতাকুণ্ড, আর ম্যাম আপনি ঢাকায়? আমি ঢাকায়। পাহাড়ি এলাকা না সীতাকুণ্ড? হ্যাঁ, শিলংয়ের ওখানে পুরোই পাহাড়ি এলাকা। উনিও কি আপনার মতো? না না না, ও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছে, ফ্রিল্যান্সার নাই। সে এখন হচ্ছে চাচ্ছে যে তুমি ঢাকায় গিয়ে 2টা জব করতেছো, আমি ঢাকা আসি, আমিও 2টা করি, তাহলে আমাকে একটু শিখা দাও। ওর আবার ওখানে রেস্ট্রিকশন আছে, ওদের ওখানে হচ্ছে আবাসিক, তো আবাসিক এরিয়ার মধ্যে কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড না। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো আপনার বাহিরের কোনো ইলেকট্রনিক ডিভাইস এরিয়া অ্যালাউড না, সব কিছু ভিতরে আছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, বাহির থেকে আপনি শুধু জামা কাপড় নিয়ে যেতে পারবেন আর খাবারের আইটেম, শুধু ওই ফোনটাই ক্যারি করতে দেবে। ফোন, ল্যাপটপ নেওয়া যাবে না, সব আপনার অফিসের মধ্যে আছে, টোটাল এরিয়ার মধ্যেই আছে। ওনাদের সবকিছু ইউজ করতে হবে। আপনি ওয়াটার হিটার এটাও নেওয়া যায় না। হ্যাঁ, কোন কোম্পানি? এটা আপনার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সবগুলোই, আপনি ওয়ালটনে যাবেন, পিএসপি তে যাবেন, বিএসআরএম এ যাবেন, এদিকে তো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। অফিস থেকে সব প্রোভাইড করে সবকিছু, ওদের হচ্ছে খুবই সিকিউরিটি এলাকা। তো এখন বলতেছে আমাকে শেখাও, আমি বলছি ফ্রিতে তো শেখাবো না, কোর্সে বলছি কোর্সে ভর্তি হও তারপরে। তো এই জন্য, না হলে সে চাচ্ছে ম্যাম না। কোর্সে আপনি কবে থেকে?
আমি 23 সাল থেকে 23 আপনি মিস 23-এ, হ্যাঁ। আমি শিখছি হচ্ছে কোভিডের মধ্যে। কোভিডের আগে আমি স্কুলের একজন টিচার হিসাবে কাজ করছি। তারপরে হচ্ছে আপনার কোভিডের ওইটা তাও কি আমার ফ্রিল্যান্সিং এর হিস্টোরি কি, আমার ছোট ভাই, আমার যে ইমিডিয়েট ছোট, ও হচ্ছে বরিশাল ভার্সিটিতে পড়তো, তো ও অ্যাপ্লাই করছে ওদের ভার্সিটি থেকে, ও অ্যাপ্লাই করছে, ও আমাকে দিছে। আর আমার স্কিল ডেভেলপের একটা আর কি বলতে পারেন প্যাশনই আছে, একটার পর একটা শেখার। হ্যাঁ, তো ওর কাছে শোনার পর আমি অ্যাপ্লাই করছি। ও ব্যাচে ক্লাস করে না, আমি ক্লাস করছি। আমি ক্লাস করে, হ্যাঁ, ও এবং ওর ফ্রেন্ড দুইজনেই অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লাই করছে। তারপরে ওরা কেউ হচ্ছে ক্লাস করে না, ওরা পরবর্তীতে বরিশালে 12,000 টাকা দিয়ে গ্রাফিক্সের কোর্সে ভর্তি হয়েছে, তাও 1 মাস ক্লাস করে না। পরে আমি ওইখানে মোটামুটি শেখার পরে তারপরে হচ্ছে আমার ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউব ফ্রি কোর্স এগুলো। আমাদের যখন কোর্সে এসইও শেখায়, আমাদের এসইওতে শেখায় হচ্ছে গুগল ট্রেন্ডস আর হচ্ছে এই আপনার উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ফার, হ্যাঁ, এই 3টে এক্সটেনশনই। তারপরে এই যে অন পেজ, জানতাম কি এসইও 3টা ক্যাটাগরি, অন পেজ, অফ পেজ, লোকাল এসইও, এর বাইরে আর কোনো নলেজ ছিল না। তারপরে তো এখন তো বুঝি যে ওয়েবসাইট কিভাবে করে। তারপরে এই যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওই ক্লাসের মধ্যে ছিল, শেখার মধ্যে। তারপরে এখন পরে নিজের কাজের জন্য আস্তে আস্তে শিখি। এখন পর্যন্ত আমি কোথাও পেইড কোর্স করিনি, পেইড কোর্স করি না। আমার সব হচ্ছে ওইটা ছিল নন পেইড। তারপরে সবকিছু ইউটিউব আর ওয়েবসাইট ঘেটে ঘেটে আসছে, যেটুকু জানি ইউটিউব আর ওয়েবসাইট ঘেটে ঘেটে। এখনো শেখার হচ্ছে অনেক কিছু। আমার এখনো মনে হচ্ছে যে অনেক কিছুই জানি না। সাত ঘন্টার ওইটা আমি টার্গেট রাখছি, জানেন, 25-এ আমি ওটা দেখে শেষ করব। ওভারঅল আমি যদি বলি, শোনেন, একদম সত্যি কথা কি, আপনার ফ্রিল্যান্সিং যেটা আপনার হাতের কাজ আছে শুধু গ্রাফিক্স ডিজাইনিং এর সেক্টর, যেটা যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ফিগমা ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, যেটা এগুলো হচ্ছে হাতের কাজ। আর আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, এসইও বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, এগুলো হচ্ছে আপনার অ্যালগোরিদমটা বুঝায় দেয়া। যতটা ভালোভাবে আপনি বুঝতে পারবেন ততটা। এগুলো আমরা অনেক সময় কি যে কোনো ক্লাস দেখে খুব বোর ফিল করি যে শুধু লেকচারই দিচ্ছে, কি পড়াচ্ছে, কি শেখাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে আপনার ওই অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি থাকতে হবে এবং অ্যাবজর্ব করতে হবে। এটা সব ওভারঅল কঠিন লাগে কেন, এসইওটা কিন্তু হাতে কলমে শেখার কিছু নাই। এসইও কিন্তু হাতে কলমে শেখার কিছু নাই। আমরা যখন হচ্ছে, আপনারা এখন ওয়েবসাইট অডিট এখনো দেখাই না, ওয়েবসাইট অডিট যখন দেখবেন তখন বলবেন কি এই জিনিসটা তো ইজি, তো এটা দিয়ে এত মাতামাতি কিসের। কিন্তু হ্যাঁ, কিন্তু ওইটা কি, ওইটার আপনার প্রত্যেকটা সেক্টর পোর্শন বুঝতে হবে। যেমন আপনি সহজ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বিক্রিয়া করতে গেলে একটার সাথে আর একটা, আমরা তো না বুঝে বিক্রিয়া করতে গেলে তো বিস্ফোরণ হয়ে যাবে। তো আপনার তো এটার মেথডটা জানতে হবে যে কোনটায় 0.5% দিব, কোনটায় 10% দিব, এটা জেনে বুঝে তারপরে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ঠিক ওয়ান কাইন্ড অফ সেই বিক্রিয়ার ফর্মুলা। আপনার ফর্মুলাটা জানতে হবে, ইমপ্লিমেন্ট আপনি তারপর আপনার নিজের মতো করে করবেন। ম্যাম, এমন কি হচ্ছে ম্যাম, আপনি মানে এসইও টোটাল কাজ করেছেন কখনো, মানে একবারে নিজে? এরকম হয়েছে বলতে, শুরুর দিকে আমার এসইও ক্লার্কের যে অ্যাকাউন্টটা ছিল, ওটার জন্য কষ্ট লাগে একটাই, ওটার শুরু, আমার একদম ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুর কাজই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিছি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ একদম ফার্স্টের দিকে $1 ছিল কিওয়ার্ড রিসার্চ। টপিকটা আমার ঠিক খেয়াল নাই, কিন্তু ওটা সম্ভবত হচ্ছে ই কমার্স নিয়ে এরকম রিলেটেড। না, কেজিআর না, $1 কেজিআর কি বের করে দিব। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ হাই ভলিউম দিয়ে কিওয়ার্ড রিসার্চ শুধু। হ্যাঁ, উনি ভলিউম দিয়ে দিছিল, 1200 ভলিউম থাকতে হবে অ্যাট লিস্ট। না,
এটা ছিল সম্ভবত একটা নাইজেরিয়ান কোম্পানি ছিল। ম্যাম এই ওরা হচ্ছে- কোন অ্যাকাউন্টে আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিলাম নাকি তাহলে আমরা না, অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব না, আপনাদের ওভারঅল প্রবলেমটাই তো আপনাদের জানতে হবে। যদি তারা থাকে তাহলে যেতে পারেন, ঠিক আছে? এই। না ওইটা আপনার ছিল ইয়ে ছিল কেজিআর, এগুলো কিছু চাই না আমার, এখনো মনে আছে লোকেশন দিয়ে দিছিল। এটাই ছিল আমার এসিও ক্লার্কের, আজকে যেটা হ্যাকিং এর। হ্যাঁ, আর একটা প্ল্যাটফর্ম, ওইখানে শুধু এসিও নিয়ে কাজ হয়। এসিও ক্লার্কে যদি যান সেখানে শুধু এসিও নিয়ে কাজ হয় আপনার। কিন্তু ওইখানে অনেকে যায় না কেন, ওইখানে আপনার কাজের পারিশ্রমিকটা খুবই কম, মনে করেন শুরু হয় $1 দিয়ে। ম্যাম আমরা বেসিক থেকে স্টার্ট করলে করতে পারি। মনে করেন আমার হচ্ছে ওইখানে হচ্ছে ইয়ে ছিল $13 ছিল এতদিন বসে, এর আগে উইথড্র দিছি। আচ্ছা, ওটা অনেকেই আমার করে একটা না। question আছে। বলেন। সেটা হচ্ছে যে এসইও ক্লার্ক বলেন বা ফাইবার বলেন, যে টাকাটা যে আসে ওটা কি আমরা ওই যে যেমন আমরা ফেসবুকে যেমন কার্ড ইনসার্ট করলাম ওটা কি ওরকম ভাবে করতে হয় না? না, আমরা বাংলাদেশে হচ্ছে আমার কাছে যেটা লিগ্যাল মনে হচ্ছে, না বিকাশে তো আপনার পেইনিয়রে তো আনতে হবে, সরাসরি ফাইবার থেকে বিকাশে আনতে পারবেন না, পেইনিয়রে নিতে হবে। পেইনিয়র হচ্ছে আলাদা একটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্ট, ওইটা খুলতে হবে। ওইটা ওপেন করতে হবে। আপনার ফাইবার থেকে পেইনিয়রে আনবেন, পেইনিয়র থেকে আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেও যেতে পারেন। এই যে দেখেন, আপনারা ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে যারা কাজ করবেন, এই প্ল্যাটফর্মটা শুধু, এটার নামই হচ্ছে এসইও ক্লার্ক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু সব হচ্ছে এসইও নিয়ে কাজ, ব্যাক লিংক বলেন, ওয়েবসাইট ওয়েব পেজ অডিট, এগুলো সব কিছু ওরা হচ্ছে এখানে এই কাজগুলোই করে। ইমপ্রুভ র্যাঙ্ক ইওর ওয়েবসাইট হায়ার অন গুগল বাই, পেমেন্টটা খালি একটু কম আর কি। এটার পেমেন্ট খুবই কম। এটা দেখা যায় ও হচ্ছে $150 না, ও দেখা যাবে ও অনেক ভালো একজন ফ্রিল্যান্সার এবং অনেক দিন যাবতীয় কাজ করতেছে। এখানে শুরুতে আপনি $1 বেশি রাখতে পারবেন না, চার্জ করতে পারবেন না। কয় মাস থাকে? কয় মাস বলতে $1 $1 কাজ একদিনের মধ্যে দিয়ে দেয়, 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। জাস্ট ভলিউম বের করে দিয়ে দিবেন। এখানে সর্বোচ্চ $5 চার্জ করা যায়। আপনি ফার্স্ট যখন আপনি লেভেল আপ করবেন তারপরে আপনি $10, $30, $50, কিন্তু আপনার ওই লেভেলের জন্য টোটাল বোধহয় 10টা হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, 10 জন ইউনিক ক্লায়েন্ট থাকতে মানে হবে। আলাদা আলাদা client। হ্যাঁ, ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে এবং 10টা হচ্ছে রিভিউ থাকতে হবে, পজিটিভ রিভিউ, SEO তারপরে clerk। আপনাকে রিভিউ দিবে। হ্যাঁ, ম্যাম এটাই হ্যাক হয়ে গেছে আপনার? এটাই হ্যাক হয়ে গেছে। এটার মেইল আসছে যে আমার কেউ হচ্ছে এটা। ম্যাম ওই যে পিওনিয়ার অ্যাকাউন্ট যেটা বললেন ওটা কি ব্যাংক থেকে খোলা লাগবে? না না, ওইটা অনলাইনে, অনলাইনে না? payoneer.com, ব্যাংক থেকে না। ওই যে পেমেন্ট সিস্টেম দেখায় বলুন। এই যে দেখেন রিকোয়ারমেন্টসে ও কি কি দিয়ে দিছে, রিকোয়ারমেন্টসে ও দিয়ে দিছে ওয়েবসাইট ইউআরএল। এই জিনিসটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন যে এক্স্যাক্টলি আমরা ওয়েবসাইটে কি কি করতে চাচ্ছি, ঠিক আছে? ওর এখানে রিকোয়ারমেন্টসে কি, ওর যখন একজন ক্লায়েন্ট ওকে অর্ডার করবে তখন এক্স্যাক্টলি ও এখানে অটোমোটিভ দিয়ে দিছে, অটো রিপেয়ার আর কার শপিং, এটা হচ্ছে ওর ক্যাটাগরির এইভাবে ব্রিফ দিয়ে দিছে। বিজনেস কি, অ্যাফিলিয়েট মার্কেটিং, এডুকেশন, কলেজ, এই ইন ডিটেলস দিয়ে আপনি একটা প্রপোজাল রেডি করবেন। এই প্রপোজাল দেখে আপনার ক্লায়েন্ট আসবে, এসে আপনার অ্যাকাউন্টে আপনাকে এই একটা, প্রপোজালটা ক্রিয়েট করতে হবে হুম, প্রোফাইলে। হ্যাঁ এইভাবে, গিগ করতে হবে ম্যাম? হুম, গিগ রেডি করতে হবে ফাইবারের মতো? হ্যাঁ গিগ রেডি করতে হবে। এবং এসইওটা হচ্ছে আপনারা যে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করবেন সেখানে যে আপনার গিগ পাবলিশ করছেন, গিগের যে ডেসক্রিপশন ওইটা কখন ট্রেন্ডিং এ থাকবে, ওইটাকে র্যাঙ্ক করানোর জন্য আপনার এসইও জানতে হবে। এসইও আছে সব জায়গায়, ওইটার জন্য আপনাকে এসইও থাকতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলি সার্ভিস, এক একটা বলে, যে এটাকে এসইও ক্লার্কে হচ্ছে, এসইও ক্লার্কে বলে সার্ভিস। 10টা 5টা কয়টা সার্ভিস দিচ্ছে, এই যে ওর হচ্ছে ক্যাটাগরি দেয়া আছে। আচ্ছা পেমেন্ট অনেকে আছে পেমেন্ট রিকোয়েস্ট করে পেমেন্ট দেয় না? কিসে? পেমেন্ট হ্যাঁ, এটা নাকি নেওয়া উচিত না? মার্চেন্ট পেমেন্ট নেওয়া উচিত? আমি বুঝি না পেমেন্ট রিকোয়েস্ট মার্চেন্ট, আমরা তো এইভাবে করি হচ্ছে ফাইবার থেকে সরাসরি পেইনিয়রে হচ্ছে উইথড্র রিকোয়েস্ট দেই পেইনিয়রে। আমি বাঙালি কাপ থেকে আমি ডলার নিলাম না, তো তারা সব সামান্যই বলে যে পেমেন্ট রিকোয়েস্ট দেন, এরকম বলে না তারা? তো ওইটা নাকি দেওয়া ভালো না, আর হচ্ছে যে মার্চেন্ট পেমেন্ট নেওয়া নাকি ভালো? হ্যাঁ, এটা তো আপনার যখন নিজের পেইনিয়র থাকবে আপনি কেন হচ্ছে রিকোয়েস্ট দিবেন, আপনি তো মার্কেট প্লেস থেকে নিচ্ছেন।
আর হচ্ছে আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে আপনি যখন মনে করেন আউট অফ মার্কেট প্লেস কোনো ক্লায়েন্টের কাজ করছেন, আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে আপনি আউট অফ মার্কেট প্লেস কোনো ক্লায়েন্টের কাজ করছেন। হ্যাঁ, আপনি মনে করেন আমি আপনাকে মার্কেট প্লেসে দিচ্ছি না অর্ডারটা, আমি আপনার সাথে পার্সোনালি ইনবক্সে কাজ করলাম, আপনি তখন কি আমার থেকে পেমেন্ট নেবেন? এখন আমার তো এইসব কাজগুলো সাধারণত ফ্রড হয়, তখন আমি পেমেন্ট না দিলে তো আপনি পেমেন্ট আমার থেকে নিতে পারবেন না। তখন কি করবেন, আপনি আমার অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে আমাকে পেমেন্ট রিকোয়েস্ট দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম, মার্কেট প্লেসে পেমেন্ট রিকোয়েস্ট দিতে হয় না। মার্কেট প্লেসে আপনার ফাইবার বা এসইও ক্লার্ক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি থাকে, সেখান থেকে আপনি সরাসরি পেইনিয়ারে ট্রান্সফার বা উইথড্র রিকোয়েস্ট দিবেন, পেইনিয়ারে গিয়ে জমা হবে, সেখান থেকে হচ্ছে আপনার না, আমি সেইটাই বলতেছি, সেখান থেকে আপনি ট্রান্সফার করবেন, ওই আপনার পেইনিয়ারে যে জমা হবে ওইটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু আপনি যখন বাই পার্সন কাজ করবেন, ডিরেক্ট কোনো পার্সন টু পার্সন কাজ করবেন, তখন তো আপনি ওনার থেকে পেমেন্ট আদায় করার জন্য ওনাকে রিকোয়েস্ট দিবেন, তা আপনার তো অ্যাকাউন্ট ডিটেলস উনি জানবো। এটা যে পেমেন্ট রিকোয়েস্ট না, উনি আমাকে সরাসরি পেমেন্ট দিবে। সরাসরি পেমেন্ট করবে, সমস্যা কি? বাইরে কাজ করবে, সরাসরি করে না রে বাবা, করে না। না দিয়ে চলে যায়, ব্লক করে চলে যায়। আগে ফাইল আপনাকে দিবে না, আপনি যেহেতু তাকে ট্রাস্ট করতে পারছেন না, সে আপনাকে কিভাবে ট্রাস্ট করবে? আপনিও ট্রাস্ট করতে পারছেন না, সেও ট্রাস্ট করতে পারবে না, আপনি কোথায় যাবেন? তাহলে কি করব? দুনিয়া তো গোল। এই জন্যই তো যে মার্কেট প্লেসের বাহিরে নতুন কোনো ক্লায়েন্টের কাজ না করাই ভালো। যদি আপনার কোনো রিপিট ক্লায়েন্ট থাকে, যেমন একবার দুইবার তার সাথে মার্কেট প্লেসে কাজ করছেন, তখন আপনি তাকে মার্কেট প্লেসের বাহিরে নিয়ে আসেন, যে ওনাকে ট্রাস্ট করা যায়। কিন্তু একদম নিউ, ম্যাক্সিমাম দেখবেন এখন ফেসবুক গ্রুপে টেলিগ্রাম চ্যানেল আছে, কাজ দিব, টেলিগ্রাম চ্যানেলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে নিয়ে ওই যে বলে না যে হ্যাঁ, সেটাই বলতে নিছি, যে বলে না মোহাম্মদপুরে চিপায় নিয়ে সবকিছু রেখে দেয়, টেলিগ্রাম হচ্ছে ওয়ান কাইন্ড অফ মোহাম্মদপুর, যে ওখানে গিয়ে নিয়ে সব ডিটেলস রেখে হ্যাক করে রেখে দেয়। ঠিক আছে, মোহাম্মদপুরের না কি দুর্নাম হয়ে গেছে। মানুষের দুঃখ লাগলে মানুষের মন ভালো করার উপর যা হেরা করে চিন্তায় মন খারাপ হইছে, এরকম কথা। ওইটা দেখছো একটা ভিডিও, যে কিছু একটা ছেলে বলছে নারকেলের মাফিন থেকে দিবি তুই, তারপরে মোবাইলের উপরে জুতা হাতে ধরে চোটাচ্ছে, নারকেলের অনেক বোকা হয়ে গেছে। আচ্ছা, ইমেজ এসইওটা তো আপনারা হচ্ছে ব্যাকলিংকের এসইও গুলো দেখছেন, একটু খেয়াল করেন। আর হচ্ছে ইমেজের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড যেটা, ওটার জন্য ইমেজ ডিজাইনের মধ্যে থাকে, ডিজাইনের মধ্যে থাকে। যেমন আপনি এখানে দেখবেন বাহিরের কাজগুলো আপনার সবগুলোই চিন্তা করতে হবে, যে ওয়েবসাইট র্যাঙ্কিং এর যে এসইও গুলো থাকবে সবগুলো যে আমাদের হচ্ছে এখন হচ্ছে পপুলার আপনার হচ্ছে ই কমার্স সাইটগুলো, ই কমার্স সাইটের থেকেও আপনি দেখবেন ইনফরমেটিভ কিছু ওয়েবসাইটের কাজ বেশি পাবেন। ইনফরমেটিভ ওয়েবসাইট, পোর্টফোলিও, বাইরের কান্ট্রিতে ওরা ম্যাক্সিমাম দেখবেন যে যেই কাজই থাকুক ওদের পোর্টফোলিও একটা ওয়েবসাইট থাকে। আমরা কি করি, সিভি রাখি না, ওরা সিভি না, ওরা রাখে পোর্টফোলিও ওয়েবসাইট, মানে ওয়েবসাইটই করে, ওয়েবসাইটে ওদের পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সব আপনাদের পোর্টফোলিও। এবং আপনারা যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে চান বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চান, আপনারা প্র্যাকটিসের জন্য হোক একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রাখেন, যেটা আপনার পোর্টফোলিও থাকবে। আমার এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের মেন্টর যখন শেখাইছিল, এটা পোর্টফোলিওর জন্য। এখানে আমার ডিটেলস দেওয়াও ছিল, এটার পরে চেঞ্জ করতে করতে আর কিছু আসেনি। এটা ফ্রি ছিল, এখন তো পেইড ভার্সন চাচ্ছে। যেমন আপনার অ্যাবাউট সেকশনে প্রোফাইল পিকচার, আপনার ওভারঅল পোর্টফোলিওটা এখানে দেয়া থাকবে। এখান থেকে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স যে প্ল্যাটফর্ম, এগুলো দিতে পারবেন আপনি। একটা এগুলো পোর্টফোলিও ওয়েবসাইটটা বেশি লাগে কি রিমোট জবের জন্য। রিমোট জবে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন। তো বাইরে পোর্টফোলিও ওয়েবসাইটের বেশ ভালো কাজ থাকে, মার্কেট প্লেসগুলোতে পোর্টফোলিও ওয়েবসাইটের কাজগুলো থাকে। যেমন লিংকডইনে ম্যাম জবের কে আসে তখন এই পোর্টফোলিও দিয়ে দিন। হ্যাঁ, পোর্টফোলিও আপনার লিংকডইনেও আপনি ওয়েবসাইট রেখে দেবেন, ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের ইউআরএলটা লিংকডইনেও সেট করে রাখবেন, প্লাস ফেসবুক হোক যে কোনো জায়গায় আপনার যে হার্ড কপি সিভিতেও রেখে দিবেন, যে আপনার এই ওয়েবসাইটে গেলে আপনার ইন ডিটেলস জানবে। কারণ আমরা যে স্কিলড জবগুলো, এখানে আপনার মূলত কাজের যে
কি বলে যে কাজের এক্সাম্পলগুলো প্রুফগুলো থাকতে হয়। একটা পোর্টফোলিও আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনি একজনের কাজ করলেন, আপনার ওখানে ক্লায়েন্ট যে ক্লায়েন্ট এসে আপনাকে এখানে একটা ফিডব্যাক দিয়ে যাবে। যখন আপনি একটা পেইড ভার্সনের ওয়েবসাইট রাখবেন তখন সেখানে আপনি রিভিউ অপশনটাও ক্যারি করতে পারবেন, ঠিক আছে? একটা ফিডব্যাক থাকবে। আপনি ওভারঅল যে প্রজেক্ট নিয়ে কাজগুলো করতেছেন, এসইওর কাজটা তো হচ্ছে আপনার ছোটোখাটো কাজ না। যেমন আমরা যদি সোশ্যাল মিডিয়ার কাজ বলি, একটা পেজের সেট আপ করে দিলেন, এটা কিন্তু ছোটোখাটো কাজ, এটা কিন্তু একদিনের কাজ, কয়েক ঘন্টার কাজ। 2টা পোস্টার ডিজাইন করে দিলেন, অল্প সময়ের কাজ। একটা এসইওর কাজ করতে গেলে কিন্তু মিনিমাম আপনার একটা ওয়েবসাইট যদি এসইও করেন, ওয়েবসাইট অডিট করেন, মিনিমাম আপনার 7 দিন টাইম এর পিছনে চলে যায়। তখন আপনি ওটাকে অ্যাজ এ প্রজেক্ট ওইভাবে করে প্রেজেন্ট করে পোর্টফোলিও আকারে ওয়েবসাইটে রেখে দিলেন। তখন কি আপনার ওয়েবসাইট যে ভিজিট করলো, ওভারঅল আপনি কি কি কাজ করেন দেখেন। আপনি আপনার ক্লায়েন্ট হচ্ছে চাইলো হচ্ছে এসইওর জন্য, আপনি এসইওর সার্ভিসের মধ্যে তাকে আপনার গ্রাফিক্সের সার্ভিস, ভিডিও এডিটিং এর সার্ভিস সব কিছু, এবং আপনি যদি কারোর সাথে কোলাবোরেশনে চলে যান সেখানেও আপনি এখানে দিতে পারবেন। প্লাস আপনি বিভিন্ন আর্টিকেল লেখেন, আর্টিকেলটা আপনি এখানে পাবলিশ করতে পারবেন। এই জন্য প্রত্যেকেরই পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। আমি এই ওয়েবসাইটে আপনি নিজে পে করছিলেন আপনারা? এটা ফ্রি ভার্সন আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে তো কাজ করতাম এটা। তারপর এটা শুরুতে গোছানোই ছিল, তারপরে ওই শেষে এই দেখা যায় কি আপনাদের এক একজনকে ক্লাস করে দেখাইতে না, এখন এটা আমি ওই শুধু ক্লাসের জন্য ইউজ করি, তাতে এটা এখন এলোমেলো হয়ে গেছে, বিভিন্ন টপিক এটার মধ্যে চলে আসছে, এটা নির্দিষ্ট কোনো টপিক নেই। এই যে হোমে দেয়া হয়েছে, কি হোমে দিছি হচ্ছে, আপনি এটা ফ্রিতে পাইছেন, আমাদের তো ক্রিয়েট করতে হবে এরকম কিছু? হ্যাঁ আপনি ফ্রিতেই হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস, ওইটাও দেখাবো আমি নেক্সট ক্লাসে। আপনাদের ওয়েবসাইট নিয়েই ক্লাসটা করব। ফ্রিতে কোথায় কোথায় ওয়েবসাইট পারচেজ করতে পারেন, প্লাস ওই ওয়েবসাইট থেকে আপনি কিভাবে কি সাজাবেন, ওয়েবসাইটের একটা সিস্টেম থাকবে। এই আর হচ্ছে হ্যাঁ আজকে মোটামুটি আর একটা জিনিস আপনারা এআই থেকে দেন। আচ্ছা এই ছোট জিনিসটা হচ্ছে দেখাই দিই, প্লাগারিজম চেকার কি আপনারা ইউজ করেন? Yes, ma'am. কোনটা ইউজ করেন? ম্যাম কুইলবোর্ড আছে, আরেকটা আছে কি জানি না, কি মোড একটা আছে আর আছে। চেক প্লাগারিজম ইউজ করছেন কখনো? হ্যাঁ এটাও আরেকটা আছে না? Turnitin আছে। হ্যাঁ Turnitin। না আরো একটা আছে, তোর নামটা আরে ম্যাম মাথায় আসতেছে না। লিখে রাখছিলাম, আমার ছিল ফ্রি প্লাগারিজম না যেন কি একটা আছে, ওইটাও দেখলাম বেশ ভালো কাজ করে। কিবোর্ড আছে। আপনাদের আমি হচ্ছে দুইটা দিব, দুইটা অ্যাসাইনমেন্ট দিব। একটা হচ্ছে আর্টিকেলের উপরে আর একটা হচ্ছে কিওয়ার্ডের উপরে। ডুপ্লিচেকার ইউজ করছেন? না ডুপ্লিচেকারটা ইউজ করে দেখেন, এখানে আপনার পার্সেন্টেজ আকারে চলে আসে। আপনি বলেছিলেন যে একটা শীটের মতন আপলোড করবেন যেখানে সবকিছু সাজানো থাকবে অল পেজে। ক্লাস তো এখনো শেষ হয়নি, এসির ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষ না? হ্যাঁ ক্লাস শেষ হোক, তারপর ওটা হচ্ছে একটা শীটের মধ্যে সবকিছু দেওয়া আছে, এইভাবে পয়েন্ট করা। কারণ আপনারা তো কেউ হচ্ছে ওই এগুলো আমরা যখন শিখছি নোট ডাউন করা ছিল, এই যে আমার এরকম ছোট ছোট ইয়ে থাকে। ডুপ্লিচেকার দিয়ে দেখেন, আর একটা জিনিস কি করবেন, এআই থেকে আপনারা চ্যাট জিটিপি থেকে আপনারা একটা আর্টিকেল নিচ্ছেন, আর্টিকেলটা ডুপ্লিচেকারে দিবেন। ডুপ্লিচেকারে দিলে আপনার পার্সেন্টেজটা চলে আসবে, যেখানে 30% প্লাগারিজম নাকি 10% এবং কোন কোন লাইনে। না ডিরেক্ট কপি পেস্ট করবেন না, এটার আপনাদের ডিভাইসে নোটপ্যাড আছে না, নোটপ্যাড যাবেন, নোটপ্যাডে ওটা কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে
তারপরে ওইখানে আপনি একটু অর্গানাইজ করে নেন। Organize করে। সবকিছু ওদের উপরে ডিপেন্ড করলে তো আমাদের হবে না। ও তো কোনো না কোনো জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আসছে। না ম্যাম, এটা যদি আমরা টুইল বোর্ডে দেই বা আরেকটা অ্যাপ আছে, আমি তো নাম মনে করতেছি না, আমি যেটা করে অ্যাসাইনমেন্টের টাইম এটা হিউম্যানাইজ করতে হবে, করতে করতে ওটা 0% এ চলে আসে। এত কষ্টের দরকার কি? না ম্যাম, ওটা একবার ক্লিক করলেই না, এখন কথা আছে, কিন্তু আপনি যে কোনো জায়গায়, আপনি তো হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য করতেছেন, অ্যাসাইনমেন্টে আপনার মনে করেন দেখবে কে? আপনার একজন প্রফেসর দেখবে, তাই না? একজনের চোখে যেই ভুলটা ধরা না পারে 10 জনের চোখে ভুলটা কিন্তু ধরা পড়তে পারে। আপনি একটা ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করবেন, ওয়েবসাইটটা একজন দুইজনের জন্য দেখবেন। লাগবে যে ন্যাচারাল। হ্যাঁ, এই জন্য কি করবেন, আমার মতে কি আপনি চ্যাট জিটিপি থেকে আপনি যে কোনো একটা আর্টিকেল নেন, প্রবলেম নাই, কিন্তু ওই আর্টিকেলটা আপনি নিজে পুরো রিভাইজ করবেন। রিভাইজ করে আপনার কাছে মনে হচ্ছে কি কোন কোন ওয়ার্ডটা চেঞ্জ করা লাগে, আপনার নিজের কাছে যে একদম খুব সহজ, খুব প্যারালাল সিস্টেমে আছে, ওই মাঝে মাঝে আপনি হচ্ছে চেঞ্জ করে অর্গানাইজ করবেন, তারপর আপনি প্লাগারিজমে দেবেন। এবং সেখানে আপনার নির্দিষ্ট একটা, আপনি চ্যাট জিটিপিকে তো আপনার এসইও রেশিওটা তো বলে দিচ্ছেন না, ও তো আপনার মনে করেন এসইও সম্পর্কে 10 বার এসইও টার্গেটেড কিওয়ার্ডটা রাখছে, আপনি তো 10 বার রাখতে পারবেন না। আপনার এই জন্য আপনার নিজে থেকে কিন্তু এটাকে আবার রিভাইজ করতে হবে। রিভাইজ করা ছাড়া আপনি এটা পাবলিশ করতে পারবেন না। আর আপনি সরাসরি চ্যাট জিটিপি থেকে যদি নিয়ে দেন না, এখন যেটা হয়েছে সবাই চ্যাট জিটিপি থেকে নিয়ে দিচ্ছে। চ্যাট জিটিপি কই থেকে নিয়ে দিচ্ছে? মানুষের থেকে, মানে বিভিন্ন মানুষ কোথায়? ও তো ওভারঅল আমার ওয়েব সার্চ করে ডেটা অ্যানালাইসিস করে তারপর ও কোথাও না কোথাও থেকে হচ্ছে নিয়ে এসছে, ঠিক আছে? ওখানে যদি আমরা নিজে থেকে একটু গার্নিশ না করি, তখন ওইটা দেখা যাবে 100% প্লাগিয়ারিজম ফ্রি পাবেন না। এই জন্য যে কমান্ডটা আপনি মোটামুটি মনে করেন যে আপনি কি নিয়ে লিখতে চাচ্ছেন। এটা বের হতে হতে আমি আপনাদের শিটটা বের করতে, আমি কালকে আপনাদের গ্রুপে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টটা কিভাবে হবে, যে আমি আপনারা হচ্ছে কিওয়ার্ড সবাই রিসার্চ করছেন না, কিওয়ার্ড রিসার্চ আর বেশি ঝামেলার করতে হবে না। কিওয়ার্ড ওইগুলো থেকে জাস্ট 2-3টা রিলেটেড টপিক দিয়ে দিব। এক্স্যাক্টলি যে আপনারা একটা শিটে, এক্সেল শিটে রাখছেন, ওই শিটের লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। ভিউয়ার অ্যাক্সেস, কেউ এডিটর অ্যাক্সেস দিবেন না। ভিউয়ার অ্যাক্সেস দিয়ে আমি শিটটা রেডি করে দিয়ে দিব। উপরে লেখা থাকবে আপনাদের শিটে অ্যাসাইনমেন্টের টপিক দিয়ে দিব, যে কিওয়ার্ড রিসার্চ, ওই টপিক অনুযায়ী অ্যাসাইনমেন্টটা আপনারা ওইখানে সাবমিট করে দিবেন। অ্যাসাইনমেন্টে বসাই দিব, যেটা বলেছি আর কি, প্র্যাকটিস। ওই শিটের ইউআরএলটা আপনি যে শিটে করছেন, ওই শিটে আপনার নামটা দিবেন। হ্যাঁ, শিটের টাইটেলে আপনার নামটা দিয়ে দিবেন, যার যার শিটে তার নাম দিবেন। এই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। আর একটা অ্যাসাইনমেন্ট হবে আর্টিকেল লিখবেন, একটা টপিক দিব, 1000 বা 1200-র মধ্যে আর্টিকেল লিখবেন, সেখানে 0.5% রাখবেন আপনার টার্গেটেড কিওয়ার্ড। আমি টার্গেটেড কিওয়ার্ডও দিয়ে দিব। কিওয়ার্ডও আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, keyword, যেমন- আর্টিকেলটা লিখবেন। হ্যাঁ, যেমন মনে করেন আমি যদি যে হিস্টোরি অফ কার্টুন, সেখানে টার্গেটেড কিওয়ার্ড দিব কার্টুন, তাহলে টার্গেটেড কিওয়ার্ড আপনার কত? 0.5% রাখতে হবে। এবং সেখানে আপনি 1000 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে আর্টিকেলটা রাখবেন। টাইটেল আপনারা নিজেদের মতো করে দিবেন। সাবটাইটেল আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা কয়েকটা ওয়েবসাইট দেখে দেখেন, কেউ 5টা দিতে পারেন, কেউ 10টা, যে যত হচ্ছে ডেপথে করে সাজাতে পারেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে আর্টিকেল রাইটিং, একটা সেশন দিবেন আপনারা, আর্টিকেল দিবেন। আপাতত খালি আমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করব নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাস একটা কেন, আপনাদের কিওয়ার্ড রিসার্চ হয়েছে না সবার? 2টা, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে আর্টিকেল। আর আগামী ক্লাসে আমি ওয়েবসাইট অডিটটা দেখাবো। ঈদের মধ্যে আপনাদের কাজ হবে যে আপনারা একটা এইভাবে ফ্রি ওয়েবসাইট, আমি কয়েকটা ফ্রি ওয়েবসাইটের দিব, রিসোর্স দিব। ফ্রি ওয়েবসাইট আপনি আপনার নামের মনে করেন অ্যাজ এ পোর্টফোলিও একটা ওয়েবসাইট হবে, অ্যাজ এ পোর্টফোলিও ওয়েবসাইট। ওইটা আপনারা ডিজাইন করবেন, ঈদের ছুটিতে এটা ডিজাইন করে তারপর ওইটা ঈদের পরে আমি নিয়ে নিব। তাহলে এক টপিকে 3টা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। নেক্সট ক্লাসে ম্যাম আর্টিকেল রাইটিংটাও দিব। হ্যাঁ, আর্টিকেল রাইটিংটা। হ্যাঁ, যেটা আচ্ছা, ইন্টারনেটই তো অবস্থা নাই।
হ্যাঁ, আমি গ্রুপে আজকে হচ্ছে আপনাদের এক্সেল শিটের ইয়ে দেয়া নাই। কারেকশন করতে হবে বেশি। ওইটাই আমি গুছায়ে কালকে শনিবারের মধ্যে দিয়ে দেব। দেওয়া আছে তো, ডাউনলোড করলেই তো হয়। কিসে ডাউনলোড করবেন আবার? না বললাম যে প্র্যাকটিস শিটটার কথা বলতেছ না, ও আচ্ছা, ওইটার কথা বলছি। না ওইটা আচ্ছা, ওইটা কি ওপেন না? হ্যাঁ ওপেন, ওটা ডাউনলোড করলেই আরেকটা অটোমেটিক আরেকটা কপি হয়ে যাবে, তখন ওইখানে করে হ্যাঁ, দিবেন। না আপনারা, আমি তো বলছিলাম ওই শিটেই আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওইটাই ম্যাম, ডাউনলোড করলে সেম আরেকটা বলে ডাউনলোড করলে তো ডাউনলোডের তো দরকার নাই আপনার, ডাউনলোডের দরকার কি? আপনি ওই এক্সেলে ওইটাই আপডেট করেন। ডাউনলোড করতে গেলে তো আপনার পিসিতে যাবে, আবার আপনি আবার সাবমিট করতে হবে, তার থেকে আপনি ওই শিটেই থাকেন। ওই ওটা অ্যাক্সেস ফরম্যাট অ্যাক্সেস দিলেই হবে। তা আমি তো এটাই জিজ্ঞেস করছি যে কে যেন আমাকে একদিন টেক্সট দিছিল। আমি text দিছি। আপনি যেতে পারবো। হুম, যেতে পারবেন। এই শিট ছিল আপনাদের? না না, ফাঁকা ছিল, শুধু টপিকগুলো দেওয়া ছিল। আচ্ছা, সেটা এখানে শুধু কেডি রেঞ্জ পর্যন্ত দেওয়া ছিল, ভলিউম ছিল, এই যে ম্যাম শিটটা এরকম ছিল। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এখানে ইন্টারনেট তো খুবই ঝামেলা, এখন লাস্ট মোমেন্টে ইন্টারনেটের এই অবস্থা। ওটা বোধহয় তাহলে আমার অন্য, আর ওগুলাও দেখতে পারবেন। না ওইটা এটা সেম এই। হ্যাঁ, ওটা সেট নাম ডিফারেন্স আছে। এর কেডি রেঞ্জ পর্যন্ত আর কেডি আর দেওয়া আছে। বুঝতে পারছি। ম্যাম আর্টিকেলটা কিভাবে সাবমিট করবো? আর্টিকেলটা গুগল ডকে সাবমিট করবেন শিটে। গুগল শিটে লিংকটা ডক শিটে দিয়ে জাস্ট ভিউয়ার অ্যাক্সেস দিলেই হবে। কি রে ভাই, আমার কি সবই গেছে নাকি? তো হওয়ার কথা ছিল। কাগজ কলমে লেখা। না, শিটে আছে, ওপেন করাই আছে। আমার আবার দেখলেও ভয় লাগে কোনটা কোথা থেকে চলে গেছে কে জানে।